Hello guys, welcome to my new video. Today we are gonna learn ফাইন্যান্সের 2 নম্বর অধ্যায় ভাইয়া। কোন নম্বর অধ্যায়? 2 নম্বর অধ্যায়। ফাইন্যান্সের 2 নম্বর অধ্যায় হচ্ছে অর্থায়নের উৎস। কি ভাইয়া? অর্থায়নের উৎস। আজকে আমরা শিখব অর্থায়নের উৎস কি কি, কোথায়, কিভাবে কি হইছে না হইছে একদম ভাজা করব, ঠিক আছে? তো ভাজার এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসো আমরা ভাজা করাটা শুরু করে দিই। এখন তোমাদের এই পুরো বইটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ভূমিকা আছে বিভিন্ন প্রকার তহবিলের উৎসের ধারণা আছে। এই যে দেখো এখানে একটা চার্ট আছে, এই চার্টটাই আমরা দেখবো। মূলত এই চার্টটাই হচ্ছে এই পুরো বইটা। আমরা চার্টটা একদম ভালোভাবে দেখবো। দেখো এখন তোমরা আশা করি দেখতে পাচ্ছ, রাইট? দেখতে পাচ্ছ, তাই না? এখন আমরা হচ্ছে এখান থেকে দেখবো, প্লাস বইয়ে গিয়ে সেটার সাথে একটু মিলিয়ে দেখবো। তখন তোমাদের সেই বিষয়টা একদম পুরোপুরি বুঝতে কি হবে ভাইয়া, সুবিধা হবে। বুঝতে পেরেছো? আসো, এই যে অর্থায়নের উৎস ভাইয়া, আমরা প্রথম অধ্যায়ে অর্থায়ন কি বুঝেছিলাম, কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কখন কিভাবে বিনিয়োগ করলে ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই বিষয়ে আলোচনা করে এখন আমরা দেখবো যে অর্থায়নের উৎস মানে আমি যে অর্থায়ন করব, হ্যাঁ, ওই যে আমরা হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত পড়েছিলাম, তাই না? অর্থায়ন মানে কি? টাকাটা আনা ভাইয়া, বুঝতে পেরেছেন? টাকাটা কি করা? আনা। এখন টাকাটা আনার জন্য কোন কোন জায়গা থেকে আনবো, এটা হচ্ছে উৎস। উৎস মানে হচ্ছে জায়গা, কোন কোন জায়গা থেকে টাকাটা আমি আনবো, এটা হচ্ছে অর্থায়নের উৎস। বুঝতে পারছেন? এখন আমরা যদি অর্থায়নের উৎস চিন্তা করি ভাইয়া, ভালো করে দেখেন, এই চার্টটাই হচ্ছে পুরো অধ্যায়। এখানে 2টা স্লাইড আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই যে 2টা স্লাইড, এই 2টা স্লাইডের মধ্যে পুরো অধ্যায়টা আমি আপনাদেরকে একদম বুঝিয়ে দিব, ঠিক আছে? আসেন, অধ্যায় এই যে অর্থায়নের উৎস ভাইয়া 2টা। অর্থায়নের উৎস কয়টা? 2টা। এমসিকিউ নাম্বার 1, এটা এমসিকিউ একটা। তাহলে অর্থায়নের উৎস হচ্ছে 2টা। একটা কি ভাইয়া? একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বহিস্থ উৎস। একটা হচ্ছে ভাইয়া অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে ভাইয়া বহিস্থ উৎস। এখন বহিস্থ উৎসের মধ্যে আবার 2টা আছে, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক, আরেকটা ভাইয়া মুনাফা ভিত্তিক। মালিকানা ভিত্তিক, মুনাফা ভিত্তিক। এখন যদি আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি, যে অভ্যন্তরীণ উৎস মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের ভেতর থেকে আমি অর্থায়ন করব। মানে আমার যে লাভ হইতেছে বা আমার নিজেদের যে টাকা, ওই টাকা থেকে মূলত আমি টাকা ব্যবসার জন্য নিব। আর বহিঃ মানে হচ্ছে বাইরের জায়গা থেকে, কোনো একটা ব্যাংক থেকে, কোনো একটা ব্যাংক থেকে, আবার কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি টাকা নিব। আর অভ্যন্তরীণ মানে হচ্ছে আমার ব্যবসার ভেতর থেকে আমি টাকা নিব। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে অভ্যন্তরীণ আর বহিস্থ 2টা বুঝতে পেরেছেন? তাহলে অভ্যন্তরীণ একটা হচ্ছে মালিকানা ভিত্তিক, আরেকটা হচ্ছে ভাইয়া মুনাফা ভিত্তিক। একটা হচ্ছে মালিকানা ভিত্তিক, আরেকটা হচ্ছে মুনাফা ভিত্তিক। মালিকানা ভিত্তিক ভাইয়া কি? মালিকের মূলধন। মালিকের মূলধন মানে হচ্ছে মালিকের যে টাকা ব্যবসায় বিনিয়োগ করে সেটা। মালিকের যে টাকা ব্যবসায় বিনিয়োগ করে সেটা। তো সেটা নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করতে আমরা পারি, রাইট? আরেকটা কি? আরেকটা হচ্ছে ভাইয়া শেয়ার। শেয়ার কি ভাইয়া? শেয়ার হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলি শেয়ার। কি বলি ভাইয়া? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলি শেয়ার। আপনারা দেখবেন যৌথ মূলধনী কোম্পানি যেগুলো আছে, আমরা যখন মালিকানার ভিত্তিতে ব্যবসা পড়বো, আমরা বলেছিলাম ব্যবসা উদ্যোগের মালিকানার ভিত্তিতে যে ব্যবসা আছে, সেই ব্যবসা যখন আমরা পড়বো, সেই অধ্যায়টা যখন আমরা পড়বো, তখন এই বিষয়টা আমরা বিস্তারিত জানবো, যে যৌথ মূলধনী কোম্পানি কি, শেয়ার কি, ডিবেঞ্চার কি, এইটা সেটা বিস্তারিত পড়বো। এখন আপনার শেয়ার ধারণাটা একটু জেনে নেন। শেয়ারটা হচ্ছে কোনো যৌথ মূলধনী কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান যখন চিন্তা করে যে আমি 10 লক্ষ টাকা আমার টাকা লাগবে, তো টাকা লাগার ক্ষেত্রে তারা কি করে? তারা শেয়ার বিক্রি করে। বলে যে আমার কাছ থেকে আপনি একটা শেয়ার 500 টাকা করে ধরো। একটা শেয়ার কয় টাকা করে ভাইয়া? 500 টাকা করে। একটা শেয়ার যদি 500 টাকা করে হয়, এবং তিনি যদি মোটামুটি ধরেন হচ্ছে ধরো হচ্ছে যে এখানে তুমি একটা শেয়ার হচ্ছে 500 টাকা, তিনি হচ্ছে এখন এই যে ওনার হচ্ছে 50 লক্ষ টাকা হয়তো মূলধন দরকার। কয় লক্ষ টাকা ভাইয়া? 50 লক্ষ টাকা হয়তো মূলধন দরকার। এই 50 লক্ষ টাকা উপার্জনের জন্য 500 টাকা করে তার কয়টা তার শেয়ার বিক্রি করতে হবে? একটু হিসাব করে দেখো যে পারবা, হ্যাঁ? তোমার মনে করো যে কয়টা লাগবে? এই যে 5 একে 5 আর 0 এখানে হচ্ছে, আমরা যদি 0 এখান থেকে 2টা বাদ দিয়ে দেই, তাহলে আমার বাকি থাকবে হচ্ছে 10। তাহলে তার হচ্ছে 10,000টা শেয়ার কি করতে হবে ভাইয়া? 10,000টা শেয়ার বিক্রি করতে হবে। তিনি যদি 500 টাকা দামে যদি 10,000টা শেয়ার বিক্রি করেন, তাহলে ওনার হচ্ছে 50 লক্ষ টাকা উঠে যাবে ভাইয়া। বুঝা গেল? তাহলে 50 লাখ টাকা উঠে যায়, তাহলে উনি কিভাবে উঠালেন? উনি শেয়ার বিক্রির মাধ্যমে উঠালেন। তাহলে শেয়ার বিক্রি করলে কি হয়? শেয়ার বিক্রি করলে আমরা ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করতে পারি। তাহলে যারা শেয়ারটা কিনতেছেন, ওনাদেরকে ওই টাকার বিনিময়ে আমার যে প্রতিষ্ঠানের ওই টাকা খাটিয়ে আমি যে লভ্যাংশ করব, লাভ করব, সে লাভের একটা অংশ ওই শেয়ার মালিকদেরকে আমাদেরকে দিতে হবে।
এটা হচ্ছে শেয়ারের ধারণা, বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে কি, তাহলে মালিকের মূলধন এবং শেয়ার, এই মালিকের মূলধন এবং শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠান কি করেন, প্রতিষ্ঠান হচ্ছে অর্থায়ন করতে পারেন। বোঝা গেল? তাহলে একটা গেল। তাহলে মালিকানা ভিত্তিতে কি আছে দেখেন, মালিকানার ভিত্তিতে আছে আবন্টিত মুনাফা, অবন্টিত মুনাফা ভাইয়া, অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। ভাইয়া এই জিনিসটা কি ভালো করে খেয়াল করেন। অবন্টিত মুনাফা কি? অবন্টিত মুনাফা হলো একটা প্রতিষ্ঠান তাদের মুনাফা থেকে একটা নির্দিষ্ট অংশ তারা জমা রাখে। কি রাখে ভাইয়া? জমা রাখে। প্রত্যেক মাসে মাসে তাদের মুনাফার একটা অংশ কি রাখে? জমা রাখে। এটা কি জন্য রাখে? ব্যবসাকে সম্প্রসারিত করার জন্য, ব্যবসাকে আরো বড় করার জন্য। এটাকে বলা হয় অবন্টিত মুনাফা। বোঝা গেল? ওকে। এরপর দেখুন সঞ্চিত তহবিল কি ভাইয়া? সঞ্চিত তহবিল সেম জিনিস। এটা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনার হচ্ছে যে বড় করার জন্য মুনাফার নির্দিষ্ট একটা অংশ জমা রাখা, এটা হচ্ছে সঞ্চিত তহবিল। এই দুটো সেম জিনিস, এই দুটো হচ্ছে এখানে দেওয়া। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে আমাকে যদি বলা হয় অবন্টিত মুনাফা কি, আমি বলবো ব্যবসা প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করার জন্য মুনাফার একটা নির্দিষ্ট অংশ সঞ্চিত করে রাখাকেই অবন্টিত মুনাফা এবং সঞ্চিত তহবিল বলা হয়। পারা যাবে? ওকে। আমরা যদি একটু দেখি লভ্যাংশ সমতাকরণ তহবিল। ভাইয়া লভ্যাংশ সমতাকরণ তহবিল কি? লভ্যাংশ সমতাকরণ তহবিল হচ্ছে, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনেন। লভ্যাংশ সমতাকরণ তহবিল হচ্ছে একটা প্রতিষ্ঠান প্রত্যেক মাসে কিন্তু সমান লাভ করতে পারে না। কিছু কিছু মাসে অনেক বেশি লাভ করে, কিছু কিছু মাসে আবার তার হচ্ছে অনেক কম লাভ করে। তাহলে যখন হচ্ছে কম লাভ করে তখন ওই লাভের অংশ থেকে তো তারা কি করে, কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের যে পাওনাদার থাকলে পাওনাদারের টাকা পরিশোধ করা, এগুলো তো করে, তাই না? তখন যখন ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য একটা অংশ তারা লভ্যাংশ একটা অংশ জমা রাখে। জমা রাখে কি জন্য? যে মাসে লভ্যাংশ কম হবে, যে মাসে মুনাফা কম হবে, সেই মাসে তাতে এটা কি করে দিতে পারে, এটার টাকা দিয়ে, যাতে ওরা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে লভ্যাংশের একটা অংশ জমা রাখে কি জন্য? পরবর্তীতে যদি কোনো মাসে তার লভ্যাংশ কম হয় তাহলে এই টাকা দিয়ে যাতে সে তার প্রয়োজনীয় কাজটা সেরে নিতে পারে। এটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, আমরা একটু দেখি বিধিবদ্ধ সঞ্চিতি এটা কি জিনিস। এটা সেম জিনিস, আমার লভ্যাংশের একটা অংশ আমার ব্যবসা প্রতিষ্ঠানে সঞ্চিত করে রাখা। পরবর্তীতে যদি ব্যবসা প্রতিষ্ঠান কোনো ক্ষতির মধ্যে পড়ে, লোকসানের মধ্যে পড়ে, অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, তখন যাতে সেখানকার ক্ষতিটা পুষিয়ে নিতে পারে, সেজন্য বিধিবদ্ধ সঞ্চিতি এটা ব্যবসা প্রতিষ্ঠান রাখে। বোঝা গেল ভাইয়া? তাহলে আমার অভ্যন্তরীণ উৎস দুই প্রকার, একটা হচ্ছে মালিকানা ভিত্তিতে আর একটা হচ্ছে আমার মুনাফা ভিত্তিক। ভাইয়া মালিকানা ভিত্তিতে দুই রকম, একটা হচ্ছে মালিকানার মালিকের মূলধন, আর একটা হচ্ছে ভাইয়া শেয়ার। তাহলে মুনাফা ভিত্তিক ভাইয়া কত রকম? মুনাফা ভিত্তিক তিন রকম। একটা হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল, আরেকটা হচ্ছে ভাইয়া লভ্যাংশ সমতাকরণ তহবিল, আর একটা হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি। পারা যাবে ভাইয়া? তাহলে এই দুইটা বিষয় আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমরা এখন বহিস্থ তহবিলের দিকে যাব, মানে বহিস্থ উৎস। ভাইয়া কোথায় যাব? বহিস্থ উৎস। কোথায় যাব? বহিস্থ উৎস। তাহলে বহিস্থ উৎস মানে কি? বাইরের উৎস, যেখান থেকে এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো ভাইয়া প্রতিষ্ঠানের ভেতর থেকে আমরা কি করি, অর্থায়ন করি, তাই না? তাহলে এই বিষয়গুলো যদি দেখি আমরা বহিস্থ তহবিল ভাইয়া তিন রকম, একটা স্বল্প মেয়াদি, একটা মধ্যমেয়াদী, আর একটা দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদী, দীর্ঘ। ভাইয়া স্বল্প মেয়াদি মানে কি ভাইয়া? স্বল্প মেয়াদি মানে হলো আপনার হলো 1 বছর মেয়াদে। কয় বছর ভাইয়া? 1 বছর মেয়াদে। স্বল্প মেয়াদি মানে কি? 1 বছর মেয়াদে। তাহলে ভাইয়া মধ্যমেয়াদী মানে কি? মধ্যমেয়াদী মানে হচ্ছে 5 বছর, 1 থেকে 5 বছর, 5 বছরের কম। কত ভাইয়া? 5 বছরের কম। অর্থাৎ এটা হচ্ছে আপনার 5 বছরের কম সময়ের জন্য। মধ্যমেয়াদী কত? 5 বছরের কম সময়ের জন্য। বোঝা গেল? আর দীর্ঘমেয়াদী মানে কি ভাইয়া? 5 বছরের বেশি। 5 বছরের বেশি। পারা যাবে ভাইয়া? সহজ না ভাইয়া? তাহলে কি এখানে হচ্ছে স্বল্প মেয়াদী 1 বছরের কম, মধ্যমেয়াদী 5 বছরের কম, আর হচ্ছে দীর্ঘমেয়াদী 5 বছরের বেশি সময়ের জন্য। তাহলে এটা হচ্ছে বহিস্থ। তাহলে তিনভাবে আমরা নিতে পারি। স্বল্প মেয়াদী নিলে আমি 1 বছরের কম সময়ের জন্য নিতে পারবো, মধ্যমেয়াদী নিলে আমি 5 বছরের কম সময়ের জন্য নিতে পারবো, দীর্ঘমেয়াদী নিলে আমি হচ্ছে 5 বছরের বেশি সময়, 10 বছর 50 বছরের জন্য আমি নিতে পারবো। পারা যাবে? ওকে, একটু যদি দেখি স্বল্পমেয়াদী মানে কি। স্বল্পমেয়াদী মানে হচ্ছে, এখানে স্বল্পমেয়াদীর ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। ভাইয়া এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে? কি প্রাতিষ্ঠানিক? অপ্রাতিষ্ঠানিক। আচ্ছা, প্রাতিষ্ঠানিক কি? প্রাতিষ্ঠানিক হচ্ছে ভাইয়া
প্রাপ্য বিল বাট্টাকরণ, এটা বুঝতে একটু কষ্ট হবে আপনাদের, কারণ আমি আপনাদেরকে বুঝাই নাই এখনো, বুঝাইলে তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ভাইয়া প্রাপ্য বিল বাট্টাকরণটা কি জিনিস, আসেন ভালো করে দেখেন। প্রাপ্য বিল বাট্টাকরণ মানে হচ্ছে যে ভাইয়া, প্রাপ্য বিল বাট্টাকরণ মানে হলো, ধরেন আমি 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 500 টাকার পণ্য বিক্রি করলাম। কি করলাম ভাইয়া? 500 টাকার পণ্য বিক্রি করলাম। বিক্রি করার সময় কিসে বিক্রি করলাম ভাইয়া? বাকিতে। কিসে? বাকিতে। ভালো করে দেখেন, কিসে বিক্রি করলাম? বাকিতে 500 টাকার পণ্য বিক্রি করলাম। এই বিক্রি করার মাধ্যমে এখানে ক্রেতা আমাকে একটা দলিল দিল। ক্রেতা আমাকে কি দিল? দলিল দিল। ধরো আমি রাকিব, আমার রাকিবের কাছ থেকে, আমি রাকিবের কাছ থেকে 500 টাকার পণ্য নিল সাকিব। তো সাকিব পণ্য নিয়ে সে আমাকে একটা দলিল দিল ভাইয়া। কি দলিল দিল? দলিলের মধ্যে লিখলো এটা সর্বোচ্চ 3 মাসের হবে। এই যে বিল বাট্টাকরণ, এটা কয় মাসের ভাইয়া? যে দলিলটা দেয় সে দলিলের নাম হচ্ছে ভাইয়া বিনিময় বিল। কি বলে ভাইয়া? বিনিময় বিল। কি বলে? বিনিময় বিল। এই বিনিময় বিলটা কয় মাসের জন্য হবে ভাইয়া? 3 মাস। ভালো করে মাথায় রাখেন, কয় মাস ভাইয়া? 3 মাস। 3 মাসের জন্য হবে। এখন 3 মাসের জন্য যদি হয়, এখন এই বিনিময় বিলটাতে তিনি লিখে দেন যে 3 মাসের মধ্যে আমার টাকাটা সাকিব আমাকে পরিশোধ করবে। বুঝা গেল? এখন এই বিনিময় বিলটা বিক্রেতার কাছে, বিক্রেতা মানে কি? বিক্রেতা মানে হচ্ছে আমি, যে আমি বিক্রয় করছি না, তাহলে বিক্রেতার কাছে এটা হচ্ছে প্রাপ্য বিল। কি বিল ভাইয়া? প্রাপ্য বিল। বিক্রেতার কাছে এটা প্রাপ্য বিল। আর এটা হচ্ছে আপনার ক্রেতার কাছে, ক্রেতা যিনি থাকবেন, ক্রেতা হচ্ছে সাকিব, সাকিবের কাছে এটা প্রদেয় বিল। কি বিল ভাইয়া? প্রদেয় বিল। সাকিবের কাছে এটা প্রদেয় বিল। তাহলে আমার কাছে সেটা প্রাপ্য বিল, কিন্তু সাকিবের কাছে সেটা প্রদেয় বিল। বুঝা গেল? আমার কাছে যেটা প্রাপ্য বিল, সাকিবের কাছে সেটা প্রদেয় বিল। আচ্ছা, সাকিবকে? সাকিব হচ্ছে ক্রেতা, আর আমি রাকিব, আমি হচ্ছে বিক্রেতা। বুঝতে পেরেছেন? আচ্ছা, ভালো করে দেখেন এখন। তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে বিনিময় বিল কি? যে ক্রেতা বিক্রেতার মধ্যে যে দলিল হয় বাকিতে পণ্য বিক্রি করলে, সেটাকে বলা হয় বিনিময় বিল। এখন এই বিনিময় বিল বিক্রেতার কাছে প্রাপ্য বিল। বিক্রেতার কাছে কি বিল? প্রাপ্য বিল। আর ক্রেতার কাছে কি বিল? প্রদেয় বিল। প্রাপ্য মানে আমি পাবো, আমি বিক্রেতা, আমি টাকাটা পাবো কয় মাসের মধ্যে? 3 মাসের মধ্যে। আর প্রদেয় বিল মানে ও তার কাছে, ক্রেতার কাছে প্রদেয়, তাকে এটা পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। এখানে বলেছে না প্রাপ্য বিল বাট্টাকরণ, আমরা তো এখানে দেখেছি, এখানে বলেছে প্রাপ্য বিল বাট্টাকরণ। এই যে প্রাপ্য বিল বাট্টাকরণ, এই যে প্রাপ্য বিল বাট্টাকরণ, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই যে 3 মাসের জন্য আমার কি করলো? 3 মাসের জন্য আমার কাছে একটা প্রাপ্য বিল আছে। আমি যে পণ্য বিক্রয় করছি, আমার কাছে একটা প্রাপ্য বিল আছে। এটা কয় মাসের? 3 মাসের। ধরেন 500 টাকার। কয় টাকার? 500 টাকার। এখন এই যে 500 টাকার একটা প্রাপ্য বিল, এই প্রাপ্য বিলটা ভাই আমাকে কি করতে হবে ভাইয়া? আমাকে হচ্ছে ধরেন হুট করে আমার হচ্ছে আপনার 400 টাকা দরকার। কয় টাকা দরকার ভাইয়া? 400 টাকা। এটা কখন? এটা হচ্ছে আপনার 3 মাসের আগে। ধরেন জানুয়ারিতে সে কি করলো? জানুয়ারিতে আমার কাছ থেকে পণ্যটা নিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস। এই মার্চ আসার আগে ফেব্রুয়ারিতে আমার টাকাটা দরকার, 400 টাকা আমার দরকার, অথবা 500 টাকা আমার দরকার। তাইলে এখন আমার কাছে একটা প্রাপ্য বিল আছে ভাইয়া। কি আছে? প্রাপ্য বিল আছে। এখন আমি ব্যাংকে চলে যাব। কোথায়? ব্যাংকে। যে কোনো ব্যাংকে গিয়ে যদি আমি বলি যে আমার একটা প্রাপ্য বিল আছে, এটা বাট্টা করতে হবে, মানে বাট্টাকরণ, যেটা বাট্টা করতে হবে। এখন বাট্টা করলে কি হবে ভাইয়া? দেখেন ব্যাংকে এরকম দেয়া থাকে 8% আমার প্রাপ্য বিলের কত, আমাকে তারা কত রাখবে, চার্জ কত রাখবে? 8%। অথবা কোনো প্রতিষ্ঠানের আগে হচ্ছে 10%। কত পার্সেন্ট ভাইয়া? 10%। আপনাদের বইতে এক্সাম্পল আছে, সেখানে দেখবেন হচ্ছে 8% লেখা আছে। ঠিক আছে? এরপরে আমার কি লাগবে? আমার হচ্ছে আপনার 10%। ধরুন 10% ধরলাম। 10% ধরলে এই 500 টাকার যদি আমরা 10% করি, 10% করলে আপনার আসবে কত জানেন? আসবে হলো যে 50 টাকা। 10% করলে কত হবে? 50 টাকা। তো 500 থেকে যদি আমি 50 টাকা বাদ দিয়ে দেই, আমি আরো 450 টাকা পাবো। এই 450 টাকা, এটা হচ্ছে আমি প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে এই টাকাটা আমি পাইলাম ভাইয়া, ব্যাংক আমাকে দিল। তাহলে এইভাবেও আমি কি করতে পারি ভাইয়া? আমার প্রতিষ্ঠানের জন্য আমি অর্থায়ন করতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছেন। না বুঝলে আবার একটু ভিডিওটা টান দিয়ে প্রথম দিক থেকে আবার একটু দেখলে বুঝে যাবেন আশা করি। বুঝা গেল? ওকে, আমরা একটু দেখি তাহলে এখানে আমরা কি পড়লাম ভাইয়া? প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রাপ্য বিল বাট্টাকরণ বোঝা গেল। আমার কাছে প্রাপ্য বিল আছে, আমি প্রাপ্য বিলটা ব্যাংকে গিয়ে আমি দিয়ে দিব, তারা 10% চার্জ রেখে আমাকে টাকাটা দিয়ে দিল।
কিন্তু টাকাটা আমি পাইতাম কার থেকে? আমি পাইতাম ক্রেতার কাছ থেকে, মানে সাকিবের কাছ থেকে, কিন্তু ব্যাংক আমাকে দিচ্ছে। এটা হচ্ছে প্রাপ্য বিল। এইভাবে আমি কি করতে পারি? আমার নগদ অর্থ দরকার হলে আমি নিতে পারি। আচ্ছা, তাহলে প্রাতিষ্ঠানিকের আমরা একটা শিখলাম। 2 নাম্বার, প্রদেয় বিল কি? প্রদেয় বিল হচ্ছে ওই যে আপনাদেরকে বললাম যে ক্রেতা, এই যে ক্রেতা, হ্যাঁ, এই ক্রেতা প্রদেয় বিল, তাই না? এটা ক্রেতার জন্য এটা কি ভাইয়া? এটা হচ্ছে প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিলের মাধ্যমে এটা সেম জিনিস আমরা যে প্রথমবার যেটা দেখিয়েছি, ঠিক আছে? তাহলে গেল প্রদেয় বিল। এরপর দেখেন স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ মানে কি? 1 বছরের কম সময়ে আমি যদি কোনো ব্যাংক থেকে যদি ঋণ নিই, সেটা হচ্ছে আমার স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এই স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের মাধ্যমেও আমি কি করতে পারি? আমার অর্থায়নের জন্য আমি টাকা নিতে পারি। বুঝতে পেরেছেন? এরপর দেখেন ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ভাইয়া এখন আপনাদের বুঝতে অসুবিধা হবে, হোয়াট ইজ ব্যাংক জমাতিরিক্ত? বুঝা গেল? ধরেন আমার কাছে ব্যাংকে আছে 10,000 টাকা ভাইয়া, কত হাজার টাকা, কিন্তু আমার দরকার 15,000 টাকা, কিন্তু ব্যাংক আমাকে 15,000 টাকা টিকি দিবে, কিন্তু ব্যাংক থেকে অতিরিক্ত আমি কয় টাকা তুললাম ভাইয়া? 5,000 টাকা তুললাম। এই 5,000 টাকা হলো আমার ব্যাংক জমাতিরিক্ত। আমি আর একটু করে যদি আপনাদেরকে বুঝাই, ব্যাংকে ধরেন আমার আছে হলো 10,000 টাকা। কত টাকা আছে ভাইয়া? 10,000 টাকা। এখন এই 10,000 টাকার মধ্যে আমি ব্যাংকে গিয়ে বললাম আমার হচ্ছে 15,000 টাকা দরকার। কত টাকা দরকার? 15,000। তো 15,000 দরকার, তাহলে আমি অতিরিক্ত কত তুললাম? অতিরিক্ত তুললাম হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা এটা হচ্ছে আমার ব্যাংক ওভারড্রাফট অথবা ব্যাংক জমাতিরিক্ত। বুঝা গেল ভাইয়া? ওকে, আমরা দেখি ক্ষুদ্র ঋণ। ভাইয়া ক্ষুদ্র ঋণ কি? ক্ষুদ্র ঋণ হচ্ছে আমি যখন কুটির শিল্প, হ্যাঁ, এরপর হচ্ছে আপনি দেখবেন হচ্ছে ওই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমরা ক্ষুদ্র কুটির শিল্প সম্পর্কে আমরা জানি না, জানি ওই যে তৈরি করা, মাটির শিল্প তৈরি করা, এই যে ক্ষুদ্র কুটির শিল্পের জন্য আমরা যে ঋণ নিয়ে থাকি এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। বুঝতে পেরেছেন? সহজ সহজ। বই থেকে আমরা আবারও বইয়ের ভাষা একটু সংজ্ঞাটা দেখব। আমি জাস্ট ছকটা তোমাদেরকে হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, আমরা এতক্ষণ প্রাতিষ্ঠানিকে দেখলাম কি? প্রাপ্য বিল বার্তাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ক্ষুদ্র ঋণ। এই 5টার সম্পর্কে কি আর কোনো প্রশ্ন আশা করি তোমাদের ভেতরে নাই? দেখো, অপ্রাতিষ্ঠানিক কি ভাইয়া? অপ্রাতিষ্ঠানিকের মধ্যে বাণিজ্যিক পত্র ভাইয়া। কি ভাইয়া? বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র হচ্ছে শেয়ারের মতো ভাইয়া। কিসের মতো? শেয়ারের মতো। শেয়ারের মতো আমার যখন কোনো একটা টাকার পয়সার প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হলে আমরা ওই যে এখানে তোমাদেরকে বলেছিলাম শেয়ার কি? শেয়ার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। বাণিজ্যিক পত্র এটা সেম জিনিস। আমার মূলধনের দরকার হয়, আমি হচ্ছে আমার হচ্ছে ধরো হচ্ছে 10,000 টাকা মূলধনের দরকার, আমি 500 টাকা করে বাণিজ্যিক পত্র বিক্রি করলাম, মানুষ আমার কাছ থেকে নিল এবং তাকে আমি নির্দিষ্ট মেয়াদ পরে তাকে সুদ সহ ওই টাকাটা আমি পরিশোধ করলাম। এটা হচ্ছে বাণিজ্যিক পত্র। বুঝতে পেরেছেন ভাইয়া? এরপর আসেন যে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ এটা কেমন? ধরো সাকিব হচ্ছে আমার ক্রেতা, আমি হচ্ছে বিক্রেতা। তাহলে সাকিব আমার কাছ থেকে নিয়মিত পণ্য কিনে, তো সাকিবকে বললাম যে তুমি তো আমার কাছ থেকে নিয়মিত পণ্য কিনো, সামনে যখন তোমার পণ্যটা লাগবে তখন আমার কাছ থেকে পণ্যটা নিও, কিন্তু আমার এখন টাকা দরকার, আমাকে একটু 5,000 টাকা দাও। এটা হচ্ছে ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ। বুঝতে পেরেছেন ভাইয়া? এরপরে আসেন যে মজুদ মাল বন্ধকীকরণ। মজুদ মাল বন্ধকীকরণ এটা কি জিনিস? এটা হচ্ছে ধরেন আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, এটা আমি গুদামজাতকরণ করে রেখেছি, মানে আমার পণ্যগুলো আমি গুদামে রেখে দিয়েছি। এখন সেই গুদামে রাখা পণ্যগুলো আমার তো টাকা দরকার, তাই না? তখন আমি গুদামে রাখা পণ্যগুলো বললাম, ওই যে আমার সাকিবকে বললাম, সাকিব তো আমার তো কিছু টাকা দরকার, আসো তুমি এসে আমার ওই যে গুদাম যে পণ্যগুলো আছে সব তোমার নামে বন্ধক করে রাখো, আমার কাছে কিছু টাকা দাও, যেদিন আমার টাকা আমি পরিশোধ করে দিতে পারবো সেদিন তোমার কাছ থেকে আমি পণ্যগুলো নিব, নাহলে গুদামে থাকবে পণ্যগুলো, তোমার আন্ডারে থাকবে। তখন সাকিব আমাকে কিছু টাকা দিল, আমি কাজটা সেরে যেদিন আমি তার কাছ টাকাটা পরিশোধ করতে পারবো সেদিন আমি গুদাম থেকে পণ্য নিয়ে আমি ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে মজুদ মাল বন্ধকীকরণ। বোঝা গেল ভাইয়া? ওকে, এটা হচ্ছে গ্রাম্য মহাজন ভাইয়া। এটা কি? এটা হচ্ছে গ্রাম্য মহাজন ভাইয়া। কি মহাজন? গ্রাম্য মহাজন। এটা হচ্ছে খুব আগে, অনেক আগে এরকম গ্রামীণ অঞ্চলে কিছু ধনাঢ্য ব্যক্তিবর্গ ছিল, ধনকুবের। এরা কোথায় থাকতো? গ্রামে, গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত আছে দেখবা। সবাই একটু গরিব হলো আর উনি একটু ধনী, মানে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, উনি একটু ধনী। তো এখন গ্রাম্য মহাজনের কাছ থেকে টাকা পয়সা অনেকে ধার নেয়। তো ধার নিয়ে তারা কি করে ভাইয়া? তারা হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ নেয় এবং এভাবেও আমরা প্রতিষ্ঠানের জন্য অর্থ সংস্থান করতে পারি। বুঝতে পেরেছেন? সহজ না? একদম সহজ। আমরা এখন যাব
মধ্যমেয়াদী। মধ্যমেয়াদী মানে কি ভাইয়া বলেছিলাম? মধ্যমেয়াদী মানে হচ্ছে আপনার 5 বছরের কম সময়ের জন্য। আসেন, 5 বছরের কম সময়ের জন্য বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। দেখবেন আমাদের যখন টাকার দরকার হয়, আমি বাণিজ্যিক ব্যাংকগুলোতে যাই, জামানত দিয়ে টাকাটা নিতে হয়। কি দিয়ে নিতে হয় ভাইয়া? জামানত দিয়ে টাকাটা নিতে হয়। ধরেন আমার হচ্ছে ব্যাংক, আমার জায়গা জমির যে কাগজপত্র আছে সেটা ব্যাংকে জমা দিলাম, ব্যাংক আমাকে 50,000 টাকা দিল। যেদিন আমি ব্যাংকের টাকা পরিশোধ করতে পারবো, সেদিন আমি ব্যাংক থেকে আমার ওই জামানতকৃত যে দলিল, সেই দলিল আমি নিয়ে আসতে পারবো। বোঝা গেল? ওকে, তাহলে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ আমরা বুঝতে পারলাম। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, এটা কি জিনিস? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এটা কি জিনিস? ভালো করে দেখেন, সৃজনশীল কিন্তু আসছে এখান থেকে। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানটা হলো, তুমি দেখবা আমাদের কিছু কৃষি ব্যাংক আছে, ক্ষুদ্র এবং কুটির শিল্প ব্যাংক আছে, তাই না? এরপরে আপনি দেখবেন এই যে আরো অনেক ধরনের এরকম হচ্ছে যে ব্যাংক আছে, বা যে নারী ব্যাংক আছে, তাই না? তো এই ধরনের বা ছাত্রীদের জন্য আলাদা একটা সুযোগ সুবিধা সম্বলিত কিছু প্রতিষ্ঠান আছে, যারা স্পেসিফিক্যালি কোনো একটা সেক্টরের সুবিধা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তুমি ধরো কৃষকরা যদি মনে করে এসে যে আমার টাকা দরকার, আমি কৃষি ব্যাংক থেকে গিয়ে টাকাটা নিব, ওরা কিন্তু কৃষকদের ছাড়া বাকি কাউকে সুবিধা দেয় না। এরকম হচ্ছে আরো নারীদের জন্য যে প্রতিষ্ঠান, সেখানে আমরা পুরুষরা গিয়ে যদি সুবিধা চাই, তাহলে তারা কি আমাকে সুবিধা দিবে না? কেন দিবে না? কারণ এটা অনলি ফর গার্ল, অনলি ফর ওমেন। বোঝা গেল? ওকে, তাহলে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বোঝা গেল? ইয়েস। ওকে, আসো বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান কি? ব্র্যাক ব্যাংক, এনজিওর যে প্রতিষ্ঠানগুলো আছে, রাইট? হ্যাঁ, তো এরা কি করে? এরা অনেক সময় কি দেয়? ঋণ দেয়। তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর গুলো থেকেও আমরা অনেক সময় কি করতে পারি ভাইয়া? আমরা ঋণ নিয়ে অর্থ সংস্থান করতে পারি ফর আওয়ার ইনস্টিটিউশন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। বুঝা গেল ভাইয়া? ওকে, আসো মূলধনী বাজারের প্রতিষ্ঠান, মানে মূলধনী বাজারের প্রতিষ্ঠান যারা হচ্ছে মূলধন সংগ্রহ করে থাকে, এরা এক ধরনের অর্থ সংস্থানের জন্য এরা কি করে থাকে? অর্থ সংস্থান করে থাকে। তাই আমরা মধ্যমেয়াদীগুলো বুঝতে পারলাম? পারলাম। না পারলে ভিডিওটা আবার প্রথম থেকে একটু করে দেখো। কান দুটোকে খরগোশের কানের মতো করো, চোখ দুটোকে পেঁচার চোখের মতো করো, বুঝার চেষ্টা করো। ঠিক আছে, আসো এরপরে দীর্ঘমেয়াদী কি? দীর্ঘমেয়াদী মনে করো ঋণ তো আমরা জানি, বড় কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমি যদি বলি 10 বছরের জন্য আমাকে 50 কোটি টাকা ঋণ দেন, 50 লক্ষ টাকা ঋণ দেন, তারা আমাকে ঋণ দিবে। বোঝা গেল? ওকে, এখন ঋণপত্র কি ভাইয়া? এটা হচ্ছে শেয়ারের মতো। এটা কিসের মতো? শেয়ারের মতো। এটা কেমন? যে মনে করো আমার হচ্ছে 50 লক্ষ টাকা ঋণ দরকার, ব্যাংক থেকে ঋণ নিতে নিতে আমার আর ঋণ নেওয়ার কোনো জায়গা নাই, এখন আমি জনগণ থেকে ঋণ নিব। বললাম এই দেশের জনগণ ঘোষণা দিয়ে দিলাম, আপনারা আমার প্রতিষ্ঠান থেকে কি নেন, আমার প্রতিষ্ঠানে আপনারা ঋণ দেন, প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে সুদ দিব। এটা ধরো হচ্ছে এর শেয়ারের মতো খণ্ড খণ্ড অংশ। যেমন ধরো যে কারো কাছ থেকে 10,000 নিল, কারো কাছ থেকে মানে এরকম নিল, যে কারো কাছ থেকে 500, অমুকের পাশে 500, তাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তারা কি করে? সুদ প্রদান করে থাকে। এটাও হচ্ছে ঋণপত্র। বুঝতে পেরেছেন ভাইয়া? সহজ। এরপরে আসে লিজিং, গুরুত্বপূর্ণ। এটা থেকে সৃজনশীল, এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে এটা প্রায় আসছে। ওকে, লিজিং কি? ধরো আমার প্রতিষ্ঠানে এখন টাকা পয়সা একটু কম, এখন আমার হচ্ছে একটা যন্ত্র দরকার, অথবা আমার প্রতিষ্ঠানে একটা ফ্রিজ দরকার, কিন্তু আমি কিনতে চাচ্ছি না, আমার প্রয়োজন অল্প, 1 বছরের জন্য দরকার। 1 বছরের জন্য কিনে লাভ আছে? অথবা 1 বছরের জন্য কি আমি 10 লক্ষ টাকার কোনো একটা মেশিন কেনার দরকার আছে? নাই। যদি প্রতিষ্ঠান এরকম মনে করে থাকে, তখন তারা কি করে? আরেকটা প্রতিষ্ঠান থেকে ভাড়া করে নিয়ে এসে তারা তাদের প্রতিষ্ঠানে চালায়। তাহলে এই যে ভাড়া করে নিয়ে এসে যান্ত্রিক যেই মেশিনগুলো আছে, ঠিক আছে, ওই মেশিনগুলো যে ব্যবহার করা, এটাই হচ্ছে ভাইয়া লিজিং। পারা যাবে? সহজ। তাহলে লিজিং মানে হচ্ছে ভাড়া করা, এক কথায়। তাহলে এটাও গেল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এরা হচ্ছে একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কি দিয়ে থাকে ভাইয়া? মূলধন দিয়ে থাকে। তাহলে আমরা এই পুরো ছকটা আমরা কি বুঝতে পেরেছি? অবশ্যই বুঝতে পেরেছি। আমি একটু করে তোমাদেরকে যদি বলি,
অর্থায়নের উৎস দুই প্রকার ভাইয়া, কে কয় প্রকার? দুই প্রকার, একটা অভ্যন্তরীণ উৎস, বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস আবার দুই প্রকার, একটা মালিকানার ভিত্তিতে আর একটা মুনাফা ভিত্তিক। মালিকানার ভিত্তিকে আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার মালিকের মূলধন আর একটা হচ্ছে ভাইয়া শেয়ার। এরপর হচ্ছে আপনার মুনাফা ভিত্তিক আবার অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, বিধিবদ্ধ তহবিল। আমি যদি একটু বহিস্থ উৎসের দিকে যদি যাই, বহিস্থ উৎস হচ্ছে তিন প্রকার ভাইয়া, কয় প্রকার? তিন প্রকার, একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী যেগুলো আছে সেখানে আবার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাইয়া আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিকের মধ্যে আছে প্রাপ্য বিল বাট্টাকরণ, এরপর আছে প্রদেয় বিল, এরপর স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, এরপর ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, এরপরে ক্ষুদ্র ঋণ। এরপরে আসেন যে অপ্রাতিষ্ঠানিকের মধ্যে আছে বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্ধকীকরণ, প্রাপ্য বিল, এরপরে কি গ্রাম্য মহাজন। বোঝা গেল? এর স্বল্প মেয়াদী গেল। মধ্যমেয়াদীর মধ্যে যদি আসেন, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মূলধনী বাজারের প্রতিষ্ঠান। এরপরে যদি আসেন দীর্ঘমেয়াদী ঋণ আছে, ঋণপত্র আছে, লিজিং আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বুঝা গেল? ওকে, এই হচ্ছে আমার অর্থায়নের উৎস। ভাইয়া তোমরা এবার একটু করে আসো যে এখানে আমরা আসলে দেখবো, হ্যাঁ এখানে আমরা দেখব যে তোমাদের বইয়ে আসলে তোমাদেরকে একটু দেখাতে চাই যে বই দেখো, এই যে ছকের মধ্যে এটাই হচ্ছে, আমি তোমাদেরকে পুরো ছকটা বুঝিয়েছি ভাইয়া। বুঝা গেল? এরপর আসো, এখানে দেখো, এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে। এই যে অবন্টিত মুনাফা কি, অবন্টিত মুনাফা একটু যদি আমি তোমাদেরকে যদি পড়ে শোনাই যে বইয়ের ভাষাটা কিরকম এবং আমরা কিভাবে পড়েছি সেটা একটু পার্থক্য বুঝতে পারবা। কোম্পানির শেয়ার হোল্ডারগণ কোম্পানি থেকে সাধারণ নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকেন, তাই না? তাহলে এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত। কোনো বছরে মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। কিন্তু এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিলটা দেখাচ্ছি, কিন্তু এই অবস্থা ব্যবসায়ের সুনামকে ক্ষুণ্ণ করতে পারে বলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সে বছর মুনাফা বেশি হয় সে বছর নিট মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে, যা পরবর্তী যখন মুনাফার অপ্রতুলতা মানে মুনাফার সংকট দেখা দিবে তখন ব্যবহার করা যায়। বোঝা গেল? এটা তো আমরা বলছিলাম। এরপর আসো এই যে অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফা কি? অবন্টিত মুনাফা হচ্ছে নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ব্যবসায় বিনিয়োগ করা হয়। শেয়ার হোল্ডারদের মধ্যে বিনিয়োগ করে নাই, ব্যবসায় বিনিয়োগ করছে নিট মুনাফার একটা অংশ, সেটাই হচ্ছে অবন্টিত মুনাফা। এরপর দেখো বিধিবদ্ধ সঞ্চিতির কি জিনিস। বিধিবদ্ধ সঞ্চিতির বিষয়ে ব্যাখ্যা সংশোধন বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত বাধ্যতামূলক মুনাফার নির্ধারিত অংশ সংরক্ষণ বয়ে যা বিধিবদ্ধ সঞ্চিতি নামে পরিচিত। একটু পরে দেখবা যে আমরা যা বলেছি তাই। অর্থায়নের বহিস্থ উৎস, দেখো বহিস্থ উৎসের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে দেখো স্বল্প মেয়াদী, এই যে স্বল্প মেয়াদী উৎস, এই যে প্রাপ্য বিল বাট্টাকরণ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু পয়রা দেখবা যে আমার ভিডিওটা তুমি হচ্ছে একটু টাইনা দেখবা আর এখানে পয়রা দেখবা যে পারা যাবে। ওকে, এরপর দেখো প্রদেয় বিল কি? ওই যে আমি তোমাদেরকে যা পড়াইছি তা। এরপর আসো স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ কি? স্বল্প মেয়াদী আমরা যেগুলো নেই, ঠিক আছে। এরপর আসো এবার ব্যাংক জমা অতিরিক্ত কি? আমরা বলেছিলাম ব্যাংকে জমা আছে 10,000 টাকা, 15,000 টাকা তুললাম, এই যে 5,000 টাকা, এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট অথবা ব্যাংক জমা অতিরিক্ত। এরপর দেখো ক্ষুদ্র ঋণ কি? ক্ষুদ্র ঋণ হচ্ছে ব্যবসা, ওই যে ক্ষুদ্র এবং কুটির শিল্প, এই যে দেখো কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ব্যাংক, হ্যাচারি, খামার ইত্যাদির জন্য আমরা এই ক্ষুদ্র ঋণটা আমরা নিয়ে থাকি। এই যে বাণিজ্যিক পত্র কি ভাইয়া? দেখো বাণিজ্যিক পত্র আমি তোমাদেরকে বলেছিলাম ব্যবসা প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভ সহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে, মানে একটা নির্দিষ্ট, আমি তোমাকে 5 বছরের জন্য নিলাম, 5 বছরের পরে তোমার যে টাকাটা আমি নিয়েছি এটা সুদ সহ আমি তোমাকে পরিশোধ করব, এটা হচ্ছে বাণিজ্যিক পত্র। বুঝা গেল ভাইয়া? এরপরে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, আমি তোমাদেরকে রাকিব এবং সাকিবের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে। এরপর দেখো মজুদ পণ্য বন্ধকীকরণ, ওই যে তোমাদেরকে বললাম আমার মজুদ পণ্য আছে আমি বন্ধক করলাম। এরপর গ্রাম্য মহাজন। এরপর দেখো বহিস্থ অর্থায়নের উৎস মধ্যমেয়াদী, এই যে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে যে ঋণ দেয়, ঠিক আছে, বুঝে গেল? ওকে, এরপর দেখো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ খাতে, এই যে দেখো শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ কুটির শিল্প, বুঝে গেল এরা। এরপর দেখো বেসরকারি প্রতিষ্ঠান, এই যে মায়রাজ, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদেরকে বোঝাচ্ছিলাম। এরপর মূলধনী বাজারের প্রতিষ্ঠান, দেখো বিভিন্ন প্রকার মূলধনী প্রতিষ্ঠান যেমন বীমা প্রতিষ্ঠান, ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, এরা কি করে? এরা হচ্ছে আমাদেরকে অর্থ সংস্থান করে থাকে, বুঝা গেল? এরপর বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস ভাইয়া, কি উৎস?
দেখো দীর্ঘমেয়াদী 5 বছরের বেশি, দীর্ঘমেয়াদী মানে কি 5 বছরের ঊর্ধ্বে মানে 5 বছরের বেশি। এই যে দেখো ঋণ, এরপর হচ্ছে ঋণপত্র, আমরা বলেছিলাম না ক্ষেত্রে বড় অঙ্কের, এই যে ঋণপত্র কি ডিভেঞ্চার, ঋণপত্রকে আর নামে বলা হয় ডিভেঞ্চার। এর ক্ষেত্রে বড় অঙ্কের ঋণ কেটে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। এই যে তহবিল ছোট ছোট খণ্ডে, বোঝা গেল? এই এরপর দেখো ভাইয়া লিজিং। লিজিং কি হয়েছে বলেছিলাম দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা আধুনিক পদ্ধতি। একটি প্রতিষ্ঠানে যদি ব্যয়বহুল সম্পত্তি যেমন মেশিন, সরঞ্জাম, যানবাহন ইত্যাদি প্রয়োজন হয় তখন সেগুলো সরাসরি ক্রয় করতে হয়, অথবা সরাসরি ক্রয় না করে নিজের এই যে লিজের মাধ্যমে লিজিং কোম্পানি থেকে ভাড়া নিয়েও ব্যবহার করা যায়। এরপর দেখো আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এখান থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটা কি? এটি একটা আন্তর্জাতিক আর্থিক সংস্থা। যুক্তরাষ্ট্রের এই যে একটু দেখো যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস সম্মেলনের প্রস্তাব অনুযায়ী 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সদস্য সংখ্যা 189 জন। বিভিন্ন দেশের আর্থিক পুনর্গঠনে এই সংস্থা সাহায্য করে থাকে। আচ্ছা, এটা শেষ। এখন আমরা এর পরবর্তী স্লাইডটা একটু করে দেখবো ভাইয়া। দেখো যে উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। আমার যে আমি একটা অর্থায়নের জন্য একটা উৎস নিব, আমি কি ব্যাংক থেকে নিব, নাকি গ্রাম্য মহাজন থেকে নিব, বহিস্থ উৎস থেকে 5 বছরের জন্য না 10 বছরের জন্য নিব, নাকি আমার মালিকানা, আমার যে মালিকানার ভিত্তিতে ওখান থেকে নাই মুনাফার ভিত্তিতে নিব, এটা ক্ষেত্রে আমি কি কি বিষয়গুলো বিবেচনা করব? দেখো একটা হচ্ছে ব্যবসায়ের ধরন। আমার ব্যবসাটা কিরকম, আমার ব্যবসাটা কি এক মালিকানা ব্যবসা, না অংশীদারি ব্যবসা, নাকি যৌথ মূলধনী ব্যবসা বিবেচনা করতে হবে, তাই না? এক মালিকানা ব্যবসার জন্য তো আমার দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার দরকার নেই, তাই না? যৌথ মূলধনী কোম্পানির জন্য আমার দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া দরকার। এই জন্য আমাকে বুঝতে হবে আমার ব্যবসার ধরনটা কেমন। এরপর জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা। আমাকে দেখতে হবে যে আমি যে ঋণ নিব, আমার কি জমি জায়গা জমির কাগজ দেওয়ার মতো কাগজ কি আছে, আমার কি অন্য কিছু জামানত দেওয়ার মতো সেই কাগজ কি আছে বা সেই সামর্থ্য কি আছে, এটা দেখতে হবে। এরপরে অর্থায়নের প্রয়োজনের ধরন। আমার টাকাটা কিভাবে দরকার, আমার কি আদৌ দরকার নাকি দরকার নেই। এরপর তহবিলের উৎসের খরচ। হ্যাঁ, তাই তহবিল আমি সংগ্রহ করতে গেলাম, গিয়ে আমি কোন কোন ধরনের খরচের মুখোমুখি হলাম। তহবিল উৎসের ঝুঁকি। আমি নিলাম, ঠিক আছে, টাকাটা নিলাম, ঠিক আছে, কিন্তু তারা কি আমার অতিরিক্ত চাইবে কিনা, বা আমি যে হচ্ছে তাদের টাকাটা নিলাম বা নিব কি নিব না, ওই প্রতিষ্ঠান কিরকম, হ্যাঁ, সৎ কি অসৎ, এই ব্যাপারগুলো আমাকে অ্যাকচুয়ালি বিবেচনা করতে হবে। এই ছিল পুরো অধ্যায়। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আরেকটা বিষয় এখানে বইলা দেয়, না বললেই নয়, এখান থেকে সৃজনশীল খুব কম আসে। এই অধ্যায় থেকে সৃজনশীল কম আসে। যা আসে তা আমরা এখন পড়ব, দেখব। এমসিকিউর জন্য দরকার, শর্ট কোয়েশ্চেনের জন্য দরকার, এজন্য তোমাদেরকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, আমরা একটু যদি দেখি, আমরা এখন দেখব যে সৃজনশীলগুলো। আমরা এখন কি দেখবো ভাইয়া? সৃজনশীলগুলো দেখবো ভাইয়া, ঠিক আছে? আমরা কি দেখবো ভাইয়া? সৃজনশীলগুলো দেখবো। ওকে, সৃজনশীলগুলো দেখবো। আসেন আপনাদেরকে সৃজনশীলগুলো দেখাই। এটা হচ্ছে নাম্বার 1 সৃজনশীল। আচ্ছা, এখান থেকেও আমরা হচ্ছে ক এবং খ এই বিষয়ের জন্য তোমাদেরকে এই যে আমরা যা পড়েছি সেখান থেকে ক এবং খ আসবে, যেগুলো তোমাদেরকে সংজ্ঞা দেখিয়েছি সেখান থেকে আসবে। এখন আমি তোমাদেরকে এটার পিডিএফটা দিয়ে দিব, এখান থেকে পিডিএফ পড়বা, শর্ট কোয়েশ্চেন, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এখান থেকে যা আছে তা পড়লে ইনশাআল্লাহ তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা যা আসবে তা পাইরে ফেলবা। আবার এখান থেকে পড়লেই দেখবা আমি যেগুলো পড়িয়েছি তাই হচ্ছে এখানে আছে। সুতরাং এই স্পেশাল নোটটা এখানে তুমি সৃজনশীল পাবা, এখানে তুমি জ্ঞানমূলক, অনুধাবনমূলক পাবা, এগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব। যদি এক্সাম্পলটা একটু দেখি যে আমাদের যেই এই বিষয়টা, দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন। অল্প সময়ের জন্য অর্থ সংস্থান করতেন। আচ্ছা, কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসা প্রসার করে এতদ সঙ্গে ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন। আচ্ছা, তাঁত বস্ত্রের আবার আলাদা করে একটা নতুন ব্যবসা। এবং এই প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরির 100টি মেশিন দীর্ঘ 10 বছরের জন্য নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। ভাইয়া 100টা মেশিন 10 বছরের জন্য নিবে, কি নিবে ভাইয়া? ভাড়া নিবে। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে লিজিং। আমরা যে পড়েছিলাম লিজিং, ওই লিজিং। বোঝা গেল? তাহলে দেখো, বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তার আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন? ওকে,
আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, তাহলে কি চক্রবর্তী সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধান করলেন ভাইয়া? এই লিজিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? লিজিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? লিজিং এর মাধ্যমে। কেন? কারণ 100টি মেশিন 10 বছরের জন্য তিনি ব্যবহার করতেছেন। বোঝা গেল? তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে আমরা লিজিংটা দিলাম। এবার লিজিং কি এটার ব্যাখ্যা দিব ভাইয়া, আমি অল্প করে অনুধাবনমূলক দিব ভাইয়া, এরপর উদ্দীপকের সাথে মিলিয়ে দিব ভাইয়া। আমি 3টা মার্ক পেয়ে গেলাম ভাইয়া। বোঝা গেল? এখন দেখি ঘ। কি দেখবো ভাইয়া? ঘ। ঘ যদি একটু দেখি, ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা করবে দীনেন চক্রবর্তীর অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, শুধু আমি 100টা মেশিন নিলে তো হবে না, নিজস্ব তহবিল লাগবে, ব্যাংক ঋণ লাগবে, রাইট? সব কিছু মিলিয়ে তার করার মাধ্যমে তার প্রতিষ্ঠানটা চালাইতে হবে। এটা নিজের মতো করে তুমি প্রথম লাইনে লেখা দাও, আমি যা বলছি তাই লেখো, লিখলে 1 মার্ক পাবা। এরপরে তুমি হচ্ছে এখন এই যে অর্থায়ন কি বা অর্থসংস্থান কি এই বিষয়েও যদি তুমি লিখো, ও কি করো, একটা অনুধাবনমূলক লেখা দাও, লেখা দিলে তুমি 2 মার্ক। এর উদ্দীপকের সাথে একটু মিলাই দাও, এরপরে তুমি নিজের একটা মতামত দিয়ে দাও। পারবা? আমরা দেখি 2 নাম্বার। জনাব মোহাম্মদ শফিক লেখাপড়া করতে পারেননি, পরবর্তী সময়ে চামড়া শিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহী হন। আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান এবং স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। যদি আমরা একটু দেখি গ নাম্বারটা দেখো, জনাব শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান? সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান? ভাইয়া আরে কি করছে? চামড়া শিল্পের উপর প্রশিক্ষণ নিছে, চামড়া শিল্প। তাহলে আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি প্রতিষ্ঠান, তাহলে সরকারি প্রতিষ্ঠান। তাহলে সরকারি প্রতিষ্ঠান ভাইয়া কি? আমরা একটু দেখি, তাহলে আমরা যে পড়েছিলাম সেই পড়া থেকে আমরা একটু বিচার বিশ্লেষণ করব যে সরকারি প্রতিষ্ঠানটা আসলে কি। তাহলে সরকারি প্রতিষ্ঠান কি ভাইয়া? দেখেন, এই যে সরকারি প্রতিষ্ঠান হচ্ছে, এই যে আপনি যদি একটু দেখেন, এখানে হচ্ছে অভ্যন্তরীণ উৎসে সরকারি প্রতিষ্ঠান নাই, তাই না? স্বল্প মেয়াদী এখানেও কোনো সরকারি প্রতিষ্ঠান নাই। তাহলে আমরা দেখতেছি এই যে সরকারি প্রতিষ্ঠান মানে এই যে আপনি দেখবেন হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, এটাই হচ্ছে আপনার সরকারি প্রতিষ্ঠান। আপনি বলবেন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, এটা কি বলবেন? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, কারণ উনি চামড়া, কারণ উনার কি ভাইয়া, উনি হচ্ছে চামড়া নিয়ে কাজ করতেছেন। কি নিয়ে কাজ করতেছেন ভাইয়া? চামড়া নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? এই যে চামড়া শিল্প, এটাও একটা বিশেষায়িত জায়গা। আচ্ছা, তাহলে আপনি এটা বললে আপনি 1 মার্ক। এরপর একটু অনুধাবন দিয়ে দেন, এরপর উদ্দীপকের সাথে মিলিয়ে দেন, আপনার হয়ে গেছে। 2 নাম্বারে যদি আসি, আমরা একটু ঘ নাম্বারে যদি একটু দেখি, জনাব শফিকের মতো যুব সমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা পালন করতে পারে? তাহলে বেসরকারি প্রতিষ্ঠান কি ভাইয়া? এই যে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। এখন বেসরকারি প্রতিষ্ঠান কি কি? বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে, আমি আপনাদেরকে এই যে এখানে যদি আমি একটু ছকটা দেখাই, এই ছক দেখলে আপনি বুঝতে পারেন যে বেসরকারি প্রতিষ্ঠান। এই বেসরকারি প্রতিষ্ঠানটা কি? বেসরকারি প্রতিষ্ঠান আমি আপনাদেরকে বলছিলাম এনজিও, ব্র্যাক ব্যান্ড, এইরাস নামে একটা প্রতিষ্ঠান। এরা হচ্ছে, এর ভূমিকা কি? এরা আপনি লিখবেন যে অর্থ সংস্থান করার মাধ্যমে দেশে কি করা, প্রতিষ্ঠানের জন্য অর্থ সংস্থান করার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি কি এখানে আপনি একটু অনুধাবন দিয়ে দেন, উদ্দীপকের সাথে মিলান, নিজের মতামত দেন, হয়ে গেছে। ওকে, আমরা দেখলাম এটা 2 নম্বর প্রশ্নটা। আমরা একটু 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। 3 নম্বর প্রশ্নে মিস্টার গালিব দীর্ঘদিন কাপড় ব্যবসায়ের সাথে জড়িত। কি ব্যবসা? কাপড় ব্যবসা। তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে স্বল্প সময়ের জন্য তহবিল সংগ্রহ করতেন, বিভিন্ন উৎস থেকে। তিনি বর্তমানে তার ব্যবসা সম্প্রসারণ করে গার্মেন্টস ব্যবসার শুরু করার চিন্তা ভাবনা করছেন, ব্যবসা সম্প্রসারণ করা। এবং এজন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা হতে গার্মেন্টস ফ্যাক্টরি পুরাতন 50টি সেলাই মেশিন 15 বছরের জন্য নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাহলে 50টা সেলাই মেশিন 15 বছর, বুঝা গেল? ওকে, আমরা যদি একটু গ নাম্বারটা যদি একটু দেখি, বর্তমানে মিস্টার ব্যবসায়ী ক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করেন বর্তমানে?
ঠিক আছে? কি মানে? বর্তমানে। বর্তমান তার ব্যবসা সম্প্রসারণের এই যে এখান থেকে দেখো, বর্তমান ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে সম্প্রসারণ করে গার্মেন্টস ব্যবসায়ের শুরু করার চিন্তা ভাবনা করছেন এবং এর জন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা হতে গার্মেন্টস ফ্যাক্টরি, এটা হচ্ছে লিজিং ভাইয়া। কি? এই যে 50টি সেলাই মেশিন যে তিনি ক্রয় করেছেন, এটা কি ভাইয়া? লিজিং। আমরা ওই যে লিজিং দেখিয়েছি না, লিজিং। এরপরে ঘতে দেখেন, ঘ হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে ঘ। ব্যবসা সম্প্রসারণ করার জন্য মিস্টার গালিবের অন্যান্য উৎসের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এই যে এটা প্রশ্ন কিন্তু দুইবার আসছে। আপনি দেখবেন এই যে 1 নম্বর প্রশ্নটা দেখেন, 1 নম্বর প্রশ্ন এটা বলেছে না, 1 নম্বর প্রশ্নের জন্য যেটা আমার হচ্ছে 3 নম্বর প্রশ্নের জন্য সেটা। 3 নম্বর প্রশ্নে আমি বলবো সে হচ্ছে এই লিজিং এর পাশাপাশি তার হচ্ছে নিজস্ব তহবিল, এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী অথবা মধ্যমেয়াদী তহবিল থেকে অর্থ সংগ্রহ করা লাগতে পারে। টাকা তো লাগবে। 4 নম্বর প্রশ্নটা একটু দেখি। জনাব আমিন একজন ওষুধ ব্যবসায়ী। নিজ জেলা শহরে তার আরও কিছু দোকান আছে। তিনি অধিকাংশ সময় কোনো অর্থের প্রয়োজন হলে ব্যবসায়ের লাভ থেকে, এই যে ভাইয়া ব্যবসায়ের লাভ থেকে অর্থায়ন করেন। লাভ থেকে, তাহলে এটা কি ভাইয়া? এটা অভ্যন্তরীণ উৎস, তাই না? লাভ থেকে করে না, অভ্যন্তরীণ উৎস। আচ্ছা, কিন্তু অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে ব্যাংক ঋণ নেন। অতিরিক্ত অর্থ যখন প্রয়োজন হবে তখন আবার ব্যাংক ঋণ নিবে, এটা আবার বহিস্থ উৎস। তাহলে আমি যদি একটু গ নাম্বারটা দেখি, জনাব আমিনের অধিকাংশ সময়ের অর্থায়নের উৎস কোন তহবিল নির্দেশ করে? ভাইয়া এটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল নির্দেশ করে। এই যে অধিকাংশ সময় তার নিজের ব্যবসার লাভ থেকে নেয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এরপরে জনাব আমিনের অর্থায়নের দ্বিতীয় উৎস, ভাইয়া দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে এই যে ব্যাংক ঋণ। দ্বিতীয় হচ্ছে কোনটা ভাইয়া? এই যে ব্যাংক ঋণ। এরপরে অর্থায়নের দ্বিতীয় উৎসটি অর্থায়নের এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ভাইয়া, দীর্ঘমেয়াদী। এটা কেন জনপ্রিয় বলতেছে? এটা কেন জনপ্রিয়? দীর্ঘমেয়াদী, এটা সহজলভ্যতার কারণে। দীর্ঘমেয়াদী উৎস সহজলভ্যতার কারণে। লেখা দেন না 1 মার্ক। একটু অনুধাবন দেন 2 মার্ক। উদ্দীপকের সাথে মিলা, উদ্দীপকের একটা ব্যাখ্যা তুলে দেন 3 মার্ক। নিজের একটা মতামত দিয়ে দেন 4 মার্ক। আসেন 5 নাম্বার। অর্থায়নের বাহ্যিক উৎস হিসাবে বেশ জনপ্রিয়। অর্থায়নের বাহ্যিক উৎস হিসাবে বেশ জনপ্রিয় কি? জনাব সোহানা তার কোম্পানিতে হঠাৎ অর্থের প্রয়োজন হলে ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করেন। কি ভাইয়া? জমাতিরিক্ত উত্তোলন করেন। আমি আপনাদেরকে বলেছিলাম জমাতিরিক্ত জিনিসটা কি। এদিকে উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয়ের জন্য অগ্রিম অর্থ প্রদান করেন। ভাইয়া দেখেন, এদিকে উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয়ের জন্য অগ্রিম অর্থ প্রদান করেন। অনেক সময় তাকে ব্যাংক ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য অর্থ জোগাড় করতে হয়। জনাব সোহান কার্যক্রমের কোন ধরনের অর্থায়ন লক্ষ্য করা যায়? কোন ধরনের অর্থায়ন? আমরা যদি একটু দেখি ভাইয়া, কোন ধরনের অর্থায়ন? ব্যাংক জমাতিরিক্ত, আমি আপনাদেরকে বলেছিলাম ব্যাংক জমাতিরিক্ত এটা স্বল্প মেয়াদী। কোন মেয়াদী ভাইয়া? স্বল্প মেয়াদী। কোন মেয়াদী? বহিস্থ উৎসের স্বল্প মেয়াদী উৎস। এজন্য আপনাদেরকে এটাকে 4টাকে ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে ভাইয়া, ঠিক আছে? তাহলে বহিস্থ উৎসের স্বল্প মেয়াদী, ঠিক আছে? ওকে। এরপরে ঘ নাম্বারটা দেখেন, জনাব সোহান কোম্পানিতে কোন ধরনের দায়িত্ব পালন করেন? দেখেন এখানে এটা হচ্ছে বইয়ের সাথে, বইয়ের যে লেখা সেখানে আমি পাইনি। এটা হচ্ছে সম্পূর্ণ নিজে থেকে কিভাবে লিখবেন? এই যে তাকে অর্থের ফেরত দেওয়ার জন্য অর্থ জোগাড় করতে হয়। এটা কারা করে? আর্থিক ব্যবস্থাপকরা করে ভাইয়া। কারা করে? আর্থিক ব্যবস্থাপকরা করে। এই যে আর্থিক ব্যবস্থাপক, ঠিক আছে ভাইয়া? আর্থিক ব্যবস্থাপক, এই যে আর্থিক ব্যবস্থাপক যারা আছে তারা হচ্ছে এই কাজটা করে। আপনি বলবেন যে আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে। 6 নাম্বার, জনাব নিবিড় একজন ঢেউ টিনের পাইকারি ব্যবসায়ী। তিনি নিজস্ব পুঁজিতে টিন ক্রয় করেন। হঠাৎ নগদ অর্থের ঘাটতি হলে তিনি নিয়মিত ক্রেতা সাদিয়া ট্রেডার্সের নিকট থেকে অগ্রিম গ্রহণ করেন। তাহলে এটা কি? ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ। সম্প্রতি পণ্য ডেলিভারি দেওয়ার জন্য তার একটি ট্রাকের প্রয়োজন হলে তিনি তা ক্রয় না করে ভাড়ার বিনিময়ে, এটা লিজিং। গ, নগদ অর্থের ঘাটতি পূরণে তিনি কোন ধরনের তহবিল ব্যবহার করেছেন? তিনি কোন ধরনের? এই যে সাদিয়ার কাছ থেকে, সাদিয়া ট্রেডার্সের কাছ থেকে তিনি নিয়েছেন। তো নিলে আমরা এখানে দেখতে পাই যে এই যে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, এটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎসের অপ্রাতিষ্ঠানিক উৎস। বোঝা গেল? ভাড়ার বিনিময়ে ট্রাক সংগ্রহ করা, এটা লিজিং।
লিজিং করা তার জন্য অবশ্যই যুক্তিযুক্ত। পারা যাবে। 7 নাম্বার, এন্টারপ্রাইজ, এটা কোন একটা নাম হবে, এটা ভুলে আসে নাই। 500টি সেলাই মেশিন পদ্মা কোম্পানি থেকে 4 লক্ষ টাকা ভাড়ার বিনিময়ে লিজিং। এটা কি? এটা লিজিং। হঠাৎ বছরের মাঝামাঝি তারল্য সংকট দেখা দিলে প্রতিষ্ঠানের একটি বিল বাট্টা করে। এই যে বিল বাট্টা করছে, তারল্য সংকট দেখা দেয়, বিল বাট্টা। তাহলে বিল বাট্টা জিনিসটা কি ভাইয়া? আমরা পড়েছিলাম না বিল বাট্টা? এই যে প্রাপ্য বিল বাট্টা করে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী উৎসের প্রাতিষ্ঠানিক উৎস। ওকে, এখন যদি আমরা একটু দেখি গ নাম্বারটা, ফাহিমা এন্টারপ্রাইজ সেলাই মেশিনের ক্ষেত্রে অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন ভাইয়া? কোন উৎস ব্যবহার করেন? এই যে বাহ্যিক উৎসের লিজিং। এরপরে আসেন ফাহিমা এন্টারপ্রাইজ তারল্য সংকট নিরসনে, তারল্য মানে নগদ টাকা নিরসনে অর্থায়নে ব্যবহৃত উৎসটি যথার্থতা। উৎসটি কি? প্রাপ্য বিল বাট্টাকরণ। এটা বহিস্থ, এটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। এটা কিভাবে? এটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। এটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে বহিস্থ উৎসের স্বল্পমেয়াদীর প্রাতিষ্ঠানিক উৎস। লেখা দেন, পারবেন? পারবেন। তাহলে আমরা আবার এখন একটু প্রশ্নগুলো একটু পড়ি। গ নাম্বারটা দেখেন, জনাব আবিদ সাহেবের কোন ধরনের অর্থসংস্থান? এটা কি বহিঃস্থ নাকি অভ্যন্তরীণ? এটা দেখে একটু পড়লে দেখবেন যে পারবেন। এরপর আসেন, উদ্দীপকের অর্থের ঘাটতি পূরণে গৃহীত ব্যবস্থার প্রেক্ষাপটে তোমার মতামত লেখো। উদ্দীপকের অর্থের ঘাটতি পূরণে গৃহীত ব্যবস্থা, তিনি অর্থের ঘাটতি পূরণের জন্য কি ব্যবস্থাটা গ্রহণ করেছেন, ঠিক আছে? সেভাবে আমরা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। 9 নাম্বারটা দেখেন। এরপর গ, মিস্টার মাহমুদের ব্যবসায় অর্থায়নের কোন নীতি? ভাইয়া এটা প্রথম অধ্যায় থেকে আসছে। প্রথম অধ্যায়ে আমরা অর্থায়নের নীতি পড়েছিলাম। কি নীতি পড়েছিলাম? তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততা নীতি, এরপরে হচ্ছে ঝুঁকি বন্টনের নীতি পড়েছিলাম না? ওটাই হচ্ছে এটা, প্রথম অধ্যায় থেকে আসছে এখানে। এরপরে দেখেন গ, ব্যবসা সম্প্রসারণে অর্থায়নের কোন উৎস? ভাইয়া অর্থায়নের উৎস দীর্ঘমেয়াদী উৎস নাকি অভ্যন্তরীণ উৎস? অভ্যন্তরীণ উৎস নাকি বহিস্থ উৎস? অভ্যন্তরীণ উৎস 2 রকম, বহিস্থ উৎস আবার 3 রকম। আমরা যে 4টা পড়েছি সেখান থেকে আসছে। পারবেন? পারবেন। এরপরে দেখেন গ, আরিফের পরবর্তী ব্যবসায় কোন ধরনের নীতি? ভাইয়া এটাও নীতি, এটাও প্রথম অধ্যায় থেকে আসছে। 3টা নীতি আছে, 3টা নীতি যে কোনো একটা। এরপর দেখেন ঘ, মিস্টার শরীফ কোন ধরনের ঋণ গ্রহণ করেছিলেন? কোন ধরনের? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। আপনি একটু দেখেন, দেখলে হচ্ছে পারবেন। হ্যাঁ, এই যে 10 বছর, 10 বছর মানে দীর্ঘমেয়াদী, ঠিক আছে? এই যে বলে দিলাম। এরপর আসেন গ, 11 নম্বর গ, উদ্দীপকের আলোকে জনাব রাজেশের সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিল? ভাইয়া এটাও কোন ধরনের তহবিল? এটা আমরা যে চার্টটা পড়েছি ওই চার্ট, ঠিক আছে? ওই চার্টটা ভালো করে দেখবেন, পারবেন। এরপর আসেন ঘ, কোন ধরনের তহবিল জনাব রাশেদের সচল রাখতে অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? কোন ধরনের তহবিল যুক্তিযুক্ত? একটু পড়ে দেখেন না, আমরা যা পড়েছি তা থেকে একটু কি করে দিবেন, দিয়ে দিবেন। পারবেন? ওকে। 12 আমরা একটু দেখি গ, উদ্দীপকের ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রথম প্রস্তাবটি আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরির নিকট মেয়াদ ভিত্তিক কোন বহিস্থ তহবিলে? মেয়াদ ভিত্তিক, এর স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, যে কোনো একটা বসাই দিবেন, ঠিক আছে? এরপর দেখেন ঘ, তহবিলের উৎস নির্বাচনের বিবেচ্য বিষয়ের দৃষ্টিকোণ থেকে আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরি কর্তৃক ঋণ গ্রহণের যৌক্তিকতা মূল্যের, যৌক্তিক নাকি অযৌক্তিক? আমরা যা পড়েছি সেখান থেকে তার জ্ঞান যতটুকু অর্জন করেছেন তা দিয়ে মেরে দেন, ঠিক আছে? ওকে, আমরা দেখি 13 নম্বরটা গ, অহনা গার্মেন্টস মুনাফা সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের তহবিল সৃষ্টি করেছেন? কোন ধরনের তহবিল ভাইয়া? হ্যাঁ, কোন ধরনের তহবিল? আর এরপর দেখেন ঘ, ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে রাসেল আহমেদকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি ধরনের? এই যে বেসরকারি প্রতিষ্ঠান, আমরা যে ছকটা পড়েছি মানে বেসরকারি প্রতিষ্ঠান ছিল না? ওটাই। এরকম প্রশ্ন আগেও একবার পেয়েছি। সর্বশেষ প্রশ্ন দেখেন, এখানে গ নাম্বারটা দেখেন, চম্পা কোন ধরনের অর্থায়ন উৎস থেকে? এই যে কোন ধরনের উৎস, এটাকে অভ্যন্তরীণ নাকি বহিস্থ? একটু পড়ে দেখেন না, মিলাই জুলাই দেন, দেখুন পারবেন। যা পড়েছি তাই। চম্পার মতো উদ্যোক্তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি, যে এটা পড়েছি না আগে, বেসরকারি প্রতিষ্ঠান বহিস্থ উৎসের মধ্যমেয়াদী সম্ভবত। আমরা একটু আবার দেখি, এটা হচ্ছে এই যে বেসরকারি মধ্যমেয়াদী। আসেন, এই ছিল আমাদের আজকের পড়া। আমরা আশা করছি আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। আপনাদের প্রত্যেকটা বিষয় বোঝার ক্ষেত্রে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। আর তোমাদেরকে বলেছিলাম যে কোনো বিষয় না বুঝলে টপাটপ পটা অ্যান্ড পট কি করে দাও, কমেন্ট বক্সে দিয়ে দাও। আমরা এটা সমাধানের জন্য আমরা আছি। কথা বোঝা গেল? পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।